আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই আজকের আলোচনা শুনছেন সবাইকে ধন্যবাদ বকবকানির সাথে থাকার জন্য এবং আমার এই অদবের কথা শোনার জন্য। আমি আসলে খুব ভালো বিশ্লেষক নই এবং ভালো বক্তাও নই। তবুও মাঝে মাঝে মনের অনিচ্ছাকৃত কথা বলার চেষ্টা করি। সবসময় যেটা বলি সেটার মতো আবারও বলছি। আসলে রাজনৈতিকভাবে আমি প্রাজ্ঞ ব্যক্তি যেমন নই, তেমনি রাজনীতিবিদ নই। এই দুটোই আমার মধ্যে নেই। তবুও একজন সাধারণ মানুষ হিসেবে বকবক করি। তো সেই জায়গা থেকে আমি সবসময় একটা কথাই বলি, বলার চেষ্টা করি সেটা হলো যে, আমার দেশে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষ হিসেবে মানে বাঙালি হিসাবে আমরা অন্যের মতামত, অন্যের মন্তব্য, অন্যের মনের ইচ্ছা বা তার মনে কি চায় সেই জায়গাটা আমরা সহজভাবে নিতে পারি না। মানে এরকম হয় যে আমি আগামীকাল সকালবেলা 10টায় অফিসে যাব। আমার এক কলিগ আছে, তাকে বললাম যে আমিও 10টা বাজে যাব, তুমিও 10টা বাজে চলো। আমার কলিগ বা অন্য কেউ সে 10টা বাজে যে বলেছি এটা তার কাছে ভালো লাগে না, সে হয়তো 9:30 বাজে আসবে, মানে আমার সাথে আগে আসবে। তো এই যে মতের পার্থক্য থাকা, এটা সহজভাবে নেওয়ার মানসিকতা আমাদের আগে থেকে তৈরি হয় নাই, কারণ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা এত বেশি প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছি যে আমাদের সুন্দর মতামতগুলো নেওয়ার ইচ্ছাটাই খুব কম। এটা বলতে পারেন আমরা আমাদের রক্তের জায়গা থেকে শিখেছি, এবং সেই কারণে এটা আমরা বাস্তবিক জীবনে এটা আমাদের খুব সমস্যা করছে। আমি জানি না আমার সাথে আপনারা সবাই এক হবেন কিনা, বাট আমি আমার বাস্তবিক জীবনে সেটাই দেখছি। তো যে কথায় আসছিলাম, গতকাল থেকে এই পর্যন্ত ডক্টর ইউনূসকে নিয়ে নানা আলোচনা সমালোচনা বা অনেক কিছু হচ্ছে। ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি চান, আপনি কি ডক্টর ইউনূসকেই চান বা অন্য কাউকে চান? দেখেন, ব্যক্তিগতভাবে আমি একটা কথা মানে খুব ভালোভাবে বিশ্বাস করি, সেটা হলো যে আমি ডক্টর ইউনূসকে চাই, সেটা আজীবনের জন্য না। হ্যাঁ, আবার উনাকে যদি আমার আজীবনের জন্য মনে হয় তাহলে অবশ্যই উনিকে ভ্যালিড সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে। আই থিংক নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি আজীবনের জন্য আসুক, আমার কোনো সমস্যা নেই। সেটা উনি আসুক, রহিম আসুক, করিম আসুক, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস কি দরকার? অনেকগুলো আলাপ একসাথে আনলে আসলে এরকম হয়। কারণ এই মুহূর্তে কেন দরকার? কারণ হলো বিগত সরকার যে ধরনের সমস্যা করে গেছেন বা যে ধরনের ক্ষত তৈরি করে গেছেন সেগুলা ফিল আপ করার জন্য আমাদের একা একা আমরা সেই ফিল আপটা করতে পারবো না। মানে একা একা বলতে বলছি, ধরেন এই মুহূর্তে একটা ক নামক একটা গভর্নমেন্ট ক্ষমতা আসলো, তাহলে সেও পারবে না। খ নামক একটা গভর্নমেন্ট আসলো, সেও পারবে না। গ নামক একটা আসুক, সেও পারবে না। তাহলে এখন করণীয় কি? আমার মতে এখন করণীয় হলো সকলে মিলে কিছু করা। এখন সকলে মিলে কিছু করে সেখানে অবশ্যই সকলের মতকে সঠিকভাবে পালন করা হবে না। এটি তো স্বাভাবিক। আমরা যদি একটা ছোট্ট জায়গায় আমার ঘরে আমার মা, বাবা, আমি সহ ৪ জন মানুষ থাকি। নিশ্চয়ই ৪ জন মানুষের মতামত ৪ রকম। এখন আমি যদি মনে করি যে আমার মতটাই সেখানে প্রাধান্য পাবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কাজ বেশি করতে হবে। কিরকম কাজ করতে হবে? আমাকে আয় বেশি করতে হবে, সেখানে ডোনেশন বেশি করতে হবে। আমাকে আমার কর্মী বা আমার লোকগুলা দ্বারা কাজকে বেশি এনগেজ করতে হবে। তাতে করে কি হবে? অন্যরা দেখবেন যে উনাকে দিয়ে কাজ হচ্ছে, তাহলে উনি করুক। উনি একটু এগিয়ে থাকুক, সামনের দিকে থাকুক। তার সম্মানটা একটু বেশি থাকবে। কিন্তু আমাদের সমস্যা হইছে আমরা আ এটা ইগোটিক সমস্যা আমাদের দেশের এটা আছে। আমি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমার সোশ্যাল ওয়ার্ক এ বিভিন্ন জায়গায় দেখেছি। ধরেন মিস্টার রহিম কাজ বেশি করতেছেন, তাকে বেশি মানুষ চিনে। এটাও অন্যের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তাকে কেন অন্য মানুষ বেশি চিনবে? এটাও একটা সমস্যা এবং এটা শত্রুর কারণ হয়ে যায়। আবার ধরেন উনি কাজ করতেছেন, তাহলে উনার পকেটের টাকাও বেশি যাচ্ছে, উনার খরচও বেশি যাচ্ছে, উনার মানুষের সাথে মানুষের এনগেজমেন্ট ও বেশি। এটাও একটা সমস্যা। কেন উনার কথা সকলে শুনতেছে? কেন উনার কথাকে অ্যাপ্রিশিয়েট করছেন? তো আমাদের দেশে এটা একটা সমস্যা আছেই। কিন্তু এর মধ্যেও যদি আপনি ছাড় দেওয়ার মানসিকতা থাকে এবং আপনি যদি কোন কাজ করতে যান, সামাজিক, রাষ্ট্রীয় বা যেকোনো জায়গায়, তাহলে অবশ্যই আপনাকে অধিকতর চিন্তা করেই কাজ করতে হবে। আপনি যখন একক সিদ্ধান্তের জায়গায় যাবেন, তখন তো আবারও একটা ফ্যাসিজমের দিকে চলে যাবে। আপনাকে যখন একটা রাষ্ট্রের চিন্তা করতে হবে, নিশ্চয়ই রাষ্ট্র আপনি একা নন। রাষ্ট্র মানেই তো সকলে। তো রাষ্ট্রের চিন্তাগুলো সকলের মতামত নিতে হবে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সকল মানুষ আছে। সকল মানুষের দিকগুলো যেমন চিন্তা করতে হবে, সকল মানুষের মতামতগুলো যেভাবে নিতে হবে,
আবার অপেক্ষাকৃত যে সকল মানুষগুলোর বেশি মতামত দিবে সেই সকল মানুষের মতামতকেও প্রাধান্য দিতে হবে। এখন আমি যদি মনে করেন কিছু বিষয় আছে যে বেশি মতামতের জায়গা সেটা না নিয়ে ছোট মতামতটা নিয়ে নিলাম, তাহলে তো যারা বেশি তারা তো আপত্তি করবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রেও আবার আপনি তাদের সাথে আলোচনা করতে হবে যে এই মুহূর্তে এটা দরকার, তাহলে তাদেরটা মতামতটা আমরা নেই। এই মুহূর্তে এটা দরকার, তাহলে আমরা এখন এটা নেই। তাহলে এই বিষয়গুলো যদি কাউন্সেলিং গুলো যদি না হয়, তাহলেই আপনার সমস্যা তৈরি হয়। তাহলেই আপনার সমস্যাটা বড় হয়। আমাদের দেশে আমরা ওই যে আমরা বলি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন আমরা সেই মানুষ কবে পাবো? সেই ছেলে কবে পাবো? যে ছেলে কাজ করবে, কাজেই বড় হবে। কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। আমরা একজন তরুণ হিসাবে আমরা সেই মানুষটাকেই বারবার দেখতে চাচ্ছি। কিন্তু সেটা তো আমরা দেখছি না। যাকে একটু দেখি তার উপরেই আমরা একটু আশা জাগি। আমরা তার উপর ভরসা করি। এটা তো আমাদের ভুল না। এই আশা তো অন্য যে বিগত সরকার ছিল তার উপরেও অনেক মানুষের ছিল। এমন তো নয় যে তার উপর মানুষ আশা করেনি। তার উপরে কিন্তু কেউ না কেউ আশা করেছিল। অনেকগুলো মানুষ বিশ্বাস করেছিল তারা দেশের মানুষের জন্য কাজ করবে। একসময় তারা সেই জায়গা থেকে বেরিয়ে ফ্যাসিজমের মধ্যে চলে আসছে। এখন আগামীতে যে সরকার আসবে নির্বাচিত হয়ে, তারাও যে ফ্যাসিজমের মধ্যে আসবে না তার কি গ্যারান্টি আছে? তারাও তো চলে আসতে পারে। যদি না আমাদের কাঠামোগত জায়গাটা সুন্দর না হয়, সুঠামো না হয়, অথবা সকলের মতামত নিয়ে যে কাজ করার মানসিকতা, সেই মানসিকতা আমাদের তৈরি না হয়। আমি জানি না আগামীতে আমরা কি দেখব। কিন্তু এজন্য আবারও বলছি, এজন্যই আমার ডক্টর ইউনূসকে এই মুহূর্তে দরকার। কারণ তিনি আপনার পক্ষে না হতে পারে, আমার পক্ষে না হতে পারে। বাট তিনি এখন যেটা পারবেন সেটা আমরা অনেকেই পারব না। তার যে মতামতগুলো, যে স্টেপগুলো আমাদের দেশের বিপক্ষে যায়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করি না, আমরা সামগ্রিক নিয়ে আলোচনা করে ফেলি। তাতে করে হিতে বিপরীত ঘটনা ঘটে। দেখেন, আগেও এই সমস্যাটা হইছে। কোন বিষয় হলে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা তাকে কোটলাইন কেন করতে হবে? একটা পুলিশ বিষয়ক সমস্যা সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারেন। সেটার জন্য তাকে দায়ী করা উচিত। আমরা কেন রহিমকে দায়ী করছি? আবার ধরেন আমার মানে স্থানীয় যে কাজ সেটা যে উপদেষ্টার অধীনে তাকে কেন দায়ী করছি না? আমরা অন্যকে কেন দায়ী করছি? এই যে আমাদের দায়ী করার প্রবণতা, এই যে আমরা মানে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা, এটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সর্বোপরি ঘন, ঘন আন্দোলন মানে আমরা যদি এটাকে এভাবে বলি যে ছোট, ছোট মানে আমাদের গ্রামের ভাষায় অনেক সময় অনেকে বলে যে ঘন, ঘন বাচ্চা প্রসব করলেও কিন্তু মা এবং বাচ্চা ২ টোই অসুস্থ হয়ে যায়। তো আমাদের আন্দোলন যদি এরকম ঘন, ঘন হয় তাহলে আমাদের এই আন্দোলনের যেই রস বা আন্দোলনের যে তেজস্ক্রিয়া যেটাকে বলি সেটা এবং আন্দোলনের যে মূল উদ্দেশ্য দুটোই নষ্ট হয়। আমাদের উচিত যে যৌক্তিক বিষয়গুলো নিয়ে আন্দোলন করা, অথবা আমাদের অন্য যে সিস্টেম আছে যে লিখিতভাবে তাদেরকে জানানো, সেখানে অনেক মানুষের সাইন করে নিয়ে প্রধানমন্ত্রী থেকে স্মারকলিপি জমা দেওয়া। তো এ ধরনের অনেকগুলো ফরম্যাট আছে। আমরা সেখানে সেই সিস্টেমে সেই মডেলে আমরা আবেদন করতে পারি, জানাতে পারি, জানান দিতে পারি। কিন্তু আমরা আসলে একদম সরাসরি মাঠে চলে আসতেছি। এই কয়েক মানে মাসে আমরা অনেক আন্দোলন দেখেছি। আন্দোলন দেখতে, দেখতে সাধারণ মানুষের অনেকে বিরক্ত, ক্লান্ত যেভাবেই বলি না কেন। আমরাও সেটা থেকে অব্যাহতি চাই এবং আমরা চাই তিনি সুষ্ঠুভাবে, সঠিকভাবে জিরো টলারেন্স হিসেবে কাজ করুক, মৌলিক সংস্কারগুলো করুক এবং মৌলিক সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশের ভার দিয়ে দিক। কিন্তু সেজন্য আমাদের যে ঐক্য দরকার, সেজন্য আমাদের যেই একাত্মতা দরকার, সেগুলো আমাদের মধ্যে খুব অভাব ফিল করছি বা খুব অভাব রয়েছে। আমরা আশা করি আমাদের যে প্রাজ্ঞ রাজনীতিবিদরা আছেন তারা এই বিষয়গুলো দেখবেন। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ ভোটার হিসেবে আমিও চাই দেশটি সুন্দর থাকুক, ভালো থাকুক। অন্য কোনো দেশের দাসত্ব, অন্য কোনো দেশের কথায় আমরা চলবো সেটা আমরা চাই না। সেটা পাকি হোক, সেটা বাকি হোক। আমরা আমাদের মতো করে চলতে চাই। আমরা শরীরের ঘাম ঝরাতে চাই। আমরা কাজ করে আমাদের ভাগ্য আমরা লিপি করতে চাই। ভালো থাকবেন সবাই। বকবকানির সাথে থাকবেন, পরামর্শ দিবেন, জানান দিবেন আপনার মন্তব্য। আসসালামু আলাইকুম।